তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে তা নিয়ে নতুন প্রস্তাব বিএনপির। জানাবো মিটফোর্টে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড, রাজনীতির দাবার গুটি, অধরা দুই ঘাতক। এবং সর্বশেষ জানাবো কাঁচামরিচের দামে কাঁপছে বাজার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে তা নিয়ে নতুন প্রস্তাব বিএনপির। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে তা নিয়ে নতুন কয়েকটি প্রস্তাব দিয়েছে বিএনপি। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব প্রস্তাবের কথা তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কয়েকটি বিকল্প প্রস্তাব রাখা যায় কিনা এ ব্যাপারে সবাই একমত এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ক্ষেত্রে তো দ্বিমত সারা জাতির মধ্যেই নেই, সবাই একমত। কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগের পুরোটাই হচ্ছে জুডিশিয়ারি নির্ভর। তো সেজন্য সে জুডিশিয়ারি নির্ভর প্রস্তাবগুলোর বাইরে যদি কয়েকটি প্রস্তাবে আমরা আগে একমত হতে পারি সবাই মিলে, তাহলে জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখা যায়। সালাউদ্দিন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে প্রেসিডেন্টকে রাখা ঠিক হবে না। প্রেসিডেন্টকে না রাখতে পারলেই তা ভালো, তারপরও যদি ঐকমত্যে আসা না যায় সেই ক্ষেত্রে একদম লাস্ট অপশন হিসেবে রাখা যায় একটি ইনস্টিটিউশন প্রধানকে। তিনি বলেন, প্রেসিডেন্ট সংসদ বিলুপ্ত হওয়ায় যদি সাধারণ নিয়মে বিলুপ্ত হয়, মেয়াদ শেষান্তে তার 30 দিনের আগে এই উদ্যোগ নেবেন সংসদে প্রতিনিধিত্বশীল প্রধান রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনা করে। আলোচনার ভিত্তিতে কোনো প্রধান উপদেষ্টা বাংলাদেশের নাগরিক যিনি এই অনুচ্ছেদ অনুসারে উপযুক্ত উপদেষ্টা হওয়ার যোগ্য হন তাদের মধ্যে থেকে একজনকে প্রধান উপদেষ্টা করবেন। যদি সেই অপশন না পাওয়া যায় তাহলে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার এবং ডেপুটি স্পিকার, সেক্ষেত্রে ডেপুটি স্পিকার বিরোধী দলে হবে। 4 জনের সমন্বয়ে গঠিত হবে এবং এটা সভাপতিত্ব প্রেসিডেন্টও করতে পারে, স্পিকারও করতে পারে। প্রেসিডেন্ট সভাপতিত্ব করলে সেখানে প্রেসিডেন্টের ভোটিং পাওয়ার থাকবে না, আর স্পিকার সভাপতিত্ব করলে স্পিকারের ভোটিং থাকবে। প্রেসিডেন্ট সভাপতিত্ব করলে শুধু শুনানি করবে, প্রেসিডেন্ট কোনো ভোট প্রয়োগ করতে পারবে না। 4 জন মিলে যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ঠিক করতে পারেন তাহলে এখানে এটা সমাপ্ত হবে। তিনি আরও বলেন, আর যদি সেটা না হয় তাহলে প্রস্তাব হিসেবে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার এবং ডেপুটি স্পিকার অবশ্যই বিরোধী পক্ষ থেকে যিনি হবেন, এই 4 জন, তার সঙ্গে সংসদে প্রতিনিধিত্বকারী তৃতীয় সর্বোচ্চ দল, মানে প্রথম দল তো সরকারি দল, দ্বিতীয় সর্বোচ্চ বিরোধী দল অথবা তৃতীয় যদি কোনো বৃহৎ দল থাকে সেই তৃতীয় বৃহৎ দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি। এক্ষেত্রে প্রেসিডেন্ট প্রিজাইড করবেন এবং প্রেসিডেন্টের ভোটিং ক্ষমতা থাকবে। আলোচনায় যদি ঠিক হয় বেটার। এইটাও যদি না পাওয়া যায়, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, নিম্নকক্ষের স্পিকার, সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর মধ্যে, এখানে আবার প্রধান বিরোধী দল বাদে যারা ন্যূনতম 5% ভোট পেয়েছে তাদের পক্ষ থেকে একজন, এখানে কিন্তু সবগুলো দল মিলে একজন। এক্ষেত্রে প্রেসিডেন্টের ভোটিং ক্ষমতা থাকবে। এগুলো যদি না হয় তাহলে ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে যা আছে সেখানে আমরা ফিরে আসতে পারি। সালাউদ্দিন বলেন, এক্ষেত্রে একটা প্রস্তাব দিয়েছি, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্যে যাদের বয়স 75 বেশি হবে না তাদের মধ্য থেকে যাদেরকে পাওয়া যায় সিলেকশন হবে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, নিম্নকক্ষের স্পিকার এবং ডেপুটি স্পিকার এর কমিটি যাচাই বাছাই করে একজনকে যদি মনোনীত সিলেকশন করতে পারেন, এরপরে যদি না হয় তাহলে প্রেসিডেন্টকে রাখার বা না রাখার বিষয়ে সিদ্ধান্ত যেটা হয় সেটা নিতে পারে। অথবা প্রেসিডেন্ট না হয়ে কোনো একটা ইনস্টিটিউশনের প্রধানকে করা যায় কিনা এটাও সিদ্ধান্ত আসবে। অথবা হাউজের যে প্রস্তাবগুলো ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আসছে, আপার হাউস, লোয়ার হাউসের এবং র্যাঙ্কিং চয়েসের পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে। আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মধ্যে কয়েকটা বিকল্প আসুক, এক্সক্লুডিং জুডিশিয়ারি। যেহেতু জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখাটাই হচ্ছে সবার উদ্দেশ্য। মিটফোর্টে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড, রাজনীতির দাবার ঘুটি, অধরা দুই ঘাতক। ওরা কারা, কি তাদের পরিচয়, তারা কি পেশাদার খুনি নাকি রাজনৈতিক কর্মী, না পতিত স্বৈরাচারের দোসর? আলোচিত ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড নিয়ে রাজনীতির মাঠে দাবার গুটি হয়ে ওঠা ঘাতকদের নিয়ে এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারদিকে। ইতিমধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তাদের এক এক পরিচয়। তবে ঘাতকদের প্রকৃত পরিচয় এখন ধোঁয়াশাচ্ছন্ন এবং তারা এখনও পর্যন্ত অধরা। স্থানীয়দের কেউ কেউ বলছেন, ঘাতকদের অনেকে যুবলীগের রাজনীতি করতেন, সরকার পতনের পর ভোল পাল্টে অন্য দলে যোগ দেন। ইতিমধ্যে ঘাতকদের নাম জড়িয়ে ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট দিচ্ছেন অনেকে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, রাজনৈতিক পরিচয় যাই হোক, ঘাতকদের কেউই ছাড় পাবে না। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ইতিমধ্যে বিচারের দাবি জানানো হয়েছে। এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্র নিয়ে নানা ধরনের সন্দেহ এবং সংশয়ের দানা বাঁধছে।
বিশেষ করে খুব কাছ থেকে হত্যাকাণ্ডের এমন নিখুঁত ভিডিও চিত্র কিভাবে ধারণ করা সম্ভব হলো, এমন প্রশ্ন তুলেছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সভা সমাবেশের মতো রাজনৈতিক কর্মসূচি দিয়ে মাঠ গরম করা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য এই ঘটনা পরিকল্পিত কিনা এমন কথা বলছেন অনেকে, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্রের নীলনকশা। ছড়িয়ে পড়া একাধিক ভিডিও চিত্রে দেখা যায় সোহাগের রক্তাক্ত নিথর দেহের উপর একের পর এক পাথর দিয়ে আঘাত করছেন কয়েক যুবক। এদের মধ্যে স্পষ্টভাবে অন্তত 3 জনের চেহারা ধরা পড়ে। টানা কয়েক মিনিটের ভিডিও চিত্রে 3 ঘাতক ছাড়া আরও বেশ কয়েকজনকে হত্যাকাণ্ডে অংশ নিতে দেখা যায়। এ সময় আশপাশে আরও কয়েকশো মানুষ উপস্থিত থাকলেও তারা ছিলেন নীরব দর্শকের ভূমিকায়। ভিডিও চিত্রে ধরা পড়া 3 ঘাতকের একজনের পরনে ছিল নীল গেঞ্জি প্যান্ট, একজন আকাশি শার্ট ও জিন্স প্যান্ট এবং আরেকজন কালো গেঞ্জি ও প্যান্ট পরেছিলেন। পুলিশ এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ঘাতকদের পরিচয় সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া যায়। স্থানীয়দের কয়েকজনকে তাদের ছবি দেখানো হলে তারা জানান পাথর দিয়ে সোহাগের দেহে আঘাত করা নীল গেঞ্জি পরিচিত যুবকের নাম রুহুল আমিন, তার বাড়ি কেরানীগঞ্জে। এছাড়া কালো গেঞ্জি পরিহিত যুবকের নাম মনির ওরফে লম্বা মনির। এদের দুজনেই স্থানীয় সন্ত্রাসী হিসেবে পরিচিত। স্থানীয়রা জানান কোনো পদপদবি না থাকলেও তারা বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চলে। এর বাইরে আকাশি শার্ট পরিহিত অপর ঘাতক মিটফোর্ড হাসপাতাল কেন্দ্রিক গড়ে ওঠা অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্য। তার নাম জানা যায়নি। তিনি নিজেও পেশায় অ্যাম্বুলেন্স চালক। তবে হত্যাকাণ্ডে তার অংশগ্রহণ তাৎক্ষণিক নাকি পরিকল্পিত সে সম্পর্কে স্থানীয়রা কেউ নিশ্চিত নন। মিটফোর্ড এলাকায় ব্যবসায়ীরা বলছেন সোহাগ হত্যার অংশ নেওয়া ঘাতকদের অনেকেই আগে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আগস্টে সরকার পতনের পরপরই তারা ভোল পাল্টান, নতুন করে রাজনৈতিক পরিচয় দিতে শুরু করেন তারা। এমনকি এদের কেউ কেউ স্থানীয় যুবকদের নেতাদের সঙ্গে ওঠা বসা শুরু করেন। রাজনৈতিক কর্মসূচিতেও দেখা যায় এদের কয়েকজনকে। স্থানীয়রা বলছেন চক্রের সদস্যরা সরকারি বিদ্যুৎ এবং টেলিফোন লাইনে তার চুরি করে ভাঙার হিসেবে বিক্রি করে দেয়। এই ব্যবসার সঙ্গে রাজধানীর মহল্লা ভিত্তিক চোরাকারবারিদেরও যোগসাজশ রয়েছে। এই কারণে ভাঙারি ব্যবসা সাধারণত মনে হলেও বাস্তবে এ খাতে বড় অঙ্কের লেনদেন হয়। বিশেষ করে ইস্পাত, তামা এবং অ্যালুমিনিয়াম সহ নানা ধরনের মূল্যবান চোরাই ধাতু বিক্রি থেকে মোটা অঙ্কের অর্থ আসে। এই কারণে ভাঙারি ব্যবসা ঘিরে গড়ে উঠেছে রাজনৈতিক সিন্ডিকেট। যখন যে সরকার ক্ষমতা আসে তাদের চাঁদা দিয়ে ব্যবসা করতে হয়। আগস্টের সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীরা পালিয়ে গেলে স্থানীয় প্রভাবশালীদের অনেকেই সুযোগ নেন। পুলিশ জানায় সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। সেখানে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত হিসেবে মাহমুদুল হাসান, মহিন, সারোয়ার হোসেন টিটু, মনির ওরফে ছোট মনির, আলমগীর, মনির ওরফে লম্বা মনির সহ আরও অনেকে প্রায় 15 থেকে 20 জনকে আসামি করা হয়েছে। এদের প্রত্যেকে গ্রেপ্তারে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে পাথর হাতে নৃশংসতা চালানো 3 যুবককে ধরতে পুলিশ ও র্যাবের একাধিক টিম মাঠে কাজ করছে। নিহতের ভাগ্নি মিম আক্তার জানান তার মামার পরিচিত লোকজনই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তার মামা স্থানীয় বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং মিটফোর্ড এলাকায় ব্যবসা করতেন। কিন্তু টিটু, মহিন সহ স্থানীয় আরও কয়েকজন এই ব্যবসায় ভাগ বসাতে চাচ্ছিল। ব্যবসার 50% অংশীদার দাবি করেছিল তারা, কিন্তু ভাগ না পেয়ে তারা মামাকে নির্মমভাবে খুন করে। আদালত সূত্র জানায় সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান ওরফে রবিন সহ আরও কয়েকজন। এদের মধ্যে রবিন অস্ত্র মামলা দায়ের স্বীকার করে শনিবার আদালতে জবানবন্দি দেন। রোববার আলমগীর ও মনির ওরফে লম্বা মনিরকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিও চিত্র নিয়ে নানা ধরনের সংশয় দানা বাঁধছে। বিশেষ করে হত্যাকাণ্ডের খুব কাছ থেকে ভিডিও ধারণ এবং দ্রুততম সময়ে তা ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকে। কেউ কেউ বলছেন ছড়িয়ে পড়া ভিডিও চিত্রের উৎস খোঁজ করলে কেঁচো খুঁড়তে সাপ বের হতে পারে। তখন হয়তো এমন নৃশংস ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে। নাম প্রকাশে অনিচ্ছুক মিটফোর্ড এলাকার এক ব্যবসায়ী বলেন হত্যাকাণ্ডের সময় খুব কাছ থেকে একটি ভিডিও চিত্র ধারণ করা হয়। প্রশ্ন হচ্ছে এত কাছ থেকে কিভাবে ভিডিও করা সম্ভব হলো, কারণ নৃশংস ওই হত্যাকাণ্ডের সময় আশপাশে সবাই ছিলেন ভীত সন্ত্রস্ত। তবে তদন্ত সংশ্লিষ্টদের অবশ্য ভিন্ন মত। পুলিশের দাবি ছড়িয়ে পড়া ভিডিও চিত্রের বেশিরভাগই ঘটনাস্থলের আশপাশে সিসি ক্যামেরায় ধারণকৃত। এছাড়া হত্যাকাণ্ড ঘটেছে প্রকাশ্য রাস্তায়। এ সময় প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ ভিডিও ধারণ করে। ভিডিও চিত্রে স্পষ্টভাবে চেহারা দেখা গেলেও ঘাতকরা গ্রেপ্তার না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন ভিডিও চিত্রে কয়েকজনকে পাথর দিয়ে উপর্যুপরি আঘাত করতে দেখা যায়। এদের মধ্যে নীল গেঞ্জি এবং আকাশি শার্ট পরিহিত 2 যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ নিয়ে ডিবির একাধিক টিম কাজ করছে। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতাল এলাকায় সন্ধ্যায় চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর দিয়ে থেতলে হত্যা করা হয়। এরপর তার নিথর দেহ সড়কে ফেলে নৃশংস কায়দায় ঘাতকরা উল্লাসে মাতে। পরে এই ঘটনায় ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। এরপর দৃশ্যমান হয় পুলিশের তৎপরতা।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।